থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। আশা করি সবাই ভালো আছো, খুব বেশি বেশি পড়ালেখা করছো। তো বিগত ক্লাসে যেগুলো আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে হয়তো রপ্ত করেছো। যদি এখনো মনে হয় যে কোনো বিষয়টা তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে বা বুঝতে পারছো না, তাহলে তোমরা আজকের ক্লাসটাকে ভালো করে ফলো করো। ওর কাছাকাছি দিয়েই তোমার যে প্রশ্নটা সেটার উত্তর পেয়ে যেতে পারো। তাহলে আগের মতো করে আবার খাতা কলম এবং যাদের কাছে বই আছে পাশে সেই বই রাখো, কোনো কোনো বিষয় সেখান থেকেও তোমরা দেখতে পাবে। তো গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে দ্বিতীয় পত্র অধ্যায় 9। সেই চ্যাপ্টার থেকেও আজকে আমরা আবারও আলোচনা করব। হ্যাঁ, অর্থনীতি দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র এবং অধ্যায় নবম অধ্যায়। চ্যাপ্টারটার নাম ছিল সরকারি অর্থ ব্যবস্থা। অর্থনীতি দ্বিতীয় পত্র, নবম অধ্যায় এবং চ্যাপ্টারের নাম সরকারি অর্থ ব্যবস্থা। আমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে শিখেছি। আজকে আমরা যে পর্যন্ত ছিলাম তারপর থেকে আলোচনা করব। আজকে আমরা একটা প্রশ্ন আমি মুখে বলছি, সেই প্রশ্নের থেকে আমরা উত্তর করতে চেষ্টা করব। এটা কুমিল্লা বোর্ড 19 দেশের সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয়ের 50% এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে এবং অবশিষ্ট 50% ব্যয় সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি এবং বন্ধুরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা তোমাদের কাছে প্রশ্নটা আছে কিনা আমি জানি না, তো আমি একটু লিখছি, যেহেতু ছোট প্রশ্ন তোমরা খাতায় লেখো, তাহলে তোমার এই উদ্দীপক থেকে তোমার গ এবং ঘয়ের উত্তর করতে সুবিধা হবে এবং তুমি প্রশ্নটাও সংগ্রহে রাখতে পারবে। কুমিল্লা বোর্ড 2019, যদি বই থাকে, বইতে থাকে চ্যাপ্টারের শেষে, তাহলে সেটা খুলে নাও, আর না হলে যাদের কাছে নাই তারা লিখে নাও। কুমিল্লা বোর্ড 2019 এ দেশের সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয়ের প্রাক্কলিত ব্যয়ের 50%
এশীয় উন্নয়ন ব্যাংক, এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে এবং অবশিষ্ট %50 ব্যয় সরকারি বন্ড ঋণপত্র সঞ্চয়পত্র বিক্রি এবং বন্ধু রাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটু তোমরা লক্ষ্য করো, কুমিল্লা বোর্ড 2019 উদ্দীপকটা এ দেশের সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য, আবার বলছি, এ দেশের সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয়ের 50% এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে এবং অবশিষ্ট 50% ব্যয় সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি এবং বন্ধু রাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রাক্কলিত ব্যয়ের 50% এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে এবং অবশিষ্ট 50% ব্যয় সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি এবং বন্ধু রাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখান থেকে প্রশ্ন দেখো, আয়কর কি? মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? মূল্য সংযোজন
করকে পরোক্ষ কর বলা হয় কেন? মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? গ, উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণের উৎসগুলো থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ চিহ্নিত করো। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ চিহ্নিত করো। ঘয়ের প্রশ্নটা আমি পরে লিখছি, তোমরা আশা করি লিখেছ। এখানে প্রশ্নের প্রথম জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে আয়কর কি। আয়কর কি এমনিতে তোমরা শিখেছ যে কর হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলকভাবে কোন রকম সুযোগ সুবিধার প্রত্যাশা না করে যে অর্থ প্রদান করা হয় তার নাম হচ্ছে কর। এখন প্রশ্ন হচ্ছে স্যার আয়কর কি? আয়কর হচ্ছে বাংলাদেশে সাধারণত 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত 12 মাস, দেখো 1 জুলাই থেকে 12 মাস, এটা একটা অর্থ বছর। সেই অর্থ বছরে জনগণ তার আয়ের উপরে যে কর দেয় তার নাম হচ্ছে আয়কর। এখানে আরেকটু পরিষ্কার করতে হবে, সবাই কিন্তু আয়কর দেয় না। কর সবাই আমরা দিয়ে থাকি। আয়কর হচ্ছে বাংলাদেশে যাদের পুরুষদের ক্ষেত্রে ইনকাম যাদের বাৎসরিক 3 লক্ষ টাকার ঊর্ধ্বে যাবে তাকে আয়কর দিতে হবে। একইভাবে মহিলাদের ক্ষেত্রে 3,50,000-এর উপরে 50,000-এর উপরে যাদের আয় 1 বছরে অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। ভালো করে মনে রেখো, অর্থ বছর এমনি সাধারণত বছর শুরু হয় জানুয়ারি ডিসেম্বর, কিন্তু অর্থ বছর কোনটা? অর্থ বছর হচ্ছে কোন একটা সালের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। যেমন এই বছরের যে অর্থ বছর শুরু হয়েছে সেটা হচ্ছে 1/6/2020 থেকে শুরু হয়েছে। এটা 1/6 না, 1/7 জুলাই মাসের 1 তারিখ থেকে 1/7/2020 থেকে শুরু হয়েছে। এটা যাবে 30/12/2021 জুন পর্যন্ত। এই সময়টাকে বলা হয় অর্থ বছর। এক অর্থ বছরে যাদের আয় 3 লাখ টাকার উপরে পুরুষদের ক্ষেত্রে এবং যাদের আয় 3,50,000 টাকার ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে তাদেরকে যে কর দিতে হয় তার নাম হচ্ছে আয়কর। এমনিতে ব্যক্তি তার আয়ের উপরে যে কর দেয় সেটা হচ্ছে আয়কর। হ্যাঁ, এখানে তোমাদের মনে রাখতে হবে যে সকল ব্যক্তিকে আয়কর দিতে হয় না। যে সকল ব্যক্তির আয় এক অর্থ বছরে পুরুষদের ক্ষেত্রে 3 লক্ষ টাকার ঊর্ধ্বে এবং মহিলাদের ক্ষেত্রে এক অর্থ বছরে 3,50,000 টাকার ঊর্ধ্বে তাদেরই শুধুমাত্র আয়কর দিতে হয়। তাহলে আয়কর কি আমরা বুঝেছি যে কোন একটা আর্থিক বছরে ব্যক্তি তার আয়ের উপর যে কর প্রদান করে থাকে তার নাম হচ্ছে আয়কর। সেক্ষেত্রে আমাদের বোঝা উচিত, ওগুলো উল্লেখ করবে তোমরা যখন লিখবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? এটা আমরা অনেক সময় দেখি ভ্যাট একটা শব্দ আমাদের পরিচিত আছে, ভিতে VAT, আসলে
ভিতে হচ্ছে ভ্যালু, এতে হচ্ছে অ্যাডেড, আর টিতে হচ্ছে ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, সেটা হচ্ছে এর বাংলাটাই হচ্ছে মূল্য সংযোজন কর। এখন মূল্য সংযোজন করকে পরোক্ষ করা হয়, কর বলা হয় কেন? এখানে আগে বোঝা উচিত পরোক্ষ করটা কি। যে করের ভার যার উপরে প্রথমত বা প্রাথমিকভাবে অর্পণ করা হয়, সেই করের ভারটা যদি অন্য আরেকজনের উপরে গিয়ে বর্তায়, তার নাম হচ্ছে কি স্যার? পরোক্ষ কর। আবার বলছি, কোন একটা কর কারোর উপরে ধার্য করা হলো, এটা কেন হলো? আগে যদি বিক্রেতাকে দেখা যেত কোন একটা কর ধার্য করা হয়েছে, বিক্রেতা সেই করটা ওই দ্রব্যের দামের উপরে বন্টন করে দ্রব্যের দামের উপরে বসিয়ে দাম নিত। এখন এখানে তাহলে কি হতো? পুরোটাই চলে যেত কার ঘাড়ে? চলে যেত ক্রেতার ঘাড়ে। সেই সমাধানটা করার জন্য এখন যে মূল্য যতটুকু সংযোজন করা হবে, হ্যাঁ, এই করটা দেখা যাচ্ছে যে দ্রব্যের দামের উপরে যাবে, কিন্তু লাস্ট ভ্যালুর উপরে যে ট্যাক্সটা আসছে সেটা পরোক্ষ কর কেন বলা হয়, সেইটা আমাদের প্রশ্ন। পরোক্ষ কর বলা হয় যে মূল্য সংযোজন কর আপাত দৃষ্টিতে মনে হয় একজনকে পরিশোধ করতে হচ্ছে, কিন্তু আসলে তাকে এটা পরিশোধ করতে হচ্ছে না, এটার ভার আরেকজনের উপরে গিয়ে অন্য আরেকজনের উপরে গিয়ে বর্তাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। আবার বুঝে নাও, মূল্য সংযোজন করের প্রাথমিক ভার যার উপরে অর্পিত হয়, চূড়ান্ত ভার গিয়ে পড়ে আরেকজনের উপরে, এই জন্য এই করের নাম হচ্ছে পরোক্ষ কর। মূল্য সংযোজন করকে আমরা কি কর বলছি? পরোক্ষ কর বলছি। এবং এই জায়গাটাতে যদি তোমাদের কাছে মনে হয় যে স্যার আর কি ধরনের করকে আমরা কর, যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, এই সমস্ত শুল্কও কিন্তু দেখা যাচ্ছে যে আমদানি, তুমি একটা টেলিভিশন বলো, একটা রেফ্রিজারেটর বলো, ব্যবসার উদ্দেশ্যে যখন হবে তখন বিদেশ থেকে কিনে এনেই ধরো এখানে বাজারজাত করছো, তাহলে ওটাও তো তোমার খরচ হয়ে গেছে, ওই খরচের টাকাটা তুমি দ্রব্যের দামের উপরে ধরে দিচ্ছ। তাহলে কি হচ্ছে? প্রথম অবস্থায় যখন দেশটা দেশের সীমানার ভিতরে আসছিল, আমদানি করার জন্য তুমি ট্যাক্সটা পরিশোধ করেছো, সেই ট্যাক্সটা তুমি যখন এটা এই জায়গার বাজারে বিক্রি করতেছো, তোমার দ্রব্যের ভিতরে বসিয়ে তোমার দ্রব্যের মূল্যটাকে বাড়িয়ে দিয়ে সেটা কার কাছ থেকে? ক্রেতার কাছ থেকে নিয়ে নিচ্ছ। তাহলে প্রাথমিকভাবে তুমি একজন ব্যবসায়ী, তোমাকে কোনো দেশ থেকে একটা পণ্য আনতে হয়েছে এবং যার জন্য তোমাকে আমদানি শুল্ক দিতে হলো। আমদানি শুল্কটা আবার কি করলে? তুমি দ্রব্যের দামের উপরে ইনক্লুড করে, দামের ভিতরে অন্তর্ভুক্ত করে তুমি ওটার দাম ধরলে। তাহলে প্রাথমিকভাবে তোমাকে পরিশোধ করতে হলেও চূড়ান্ত ভারটা আরেকজনের উপরে গিয়ে পড়লো, সেই জন্য এই দেখো আমদানি শুল্কটাকেও আমরা কি বলছি? এটা আমদানি শুল্ক, আবগারি শুল্ক, রপ্তানি শুল্ক আর ভ্যাটের কথা তো বললাম, এগুলোকে পরোক্ষ কর বলা হয়। তাহলে আমরা মনে হয় আয়করটা বুঝেছি, যে আয়ের উপরে যে কর দেওয়া হয় সেটা আয়কর। হ্যাঁ, এখানে আরো ব্যাখ্যা করতে হবে। আমি বলেছি তোমাদেরকে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন। ঠিক আছে, এক কথায় মাথায় রাখো যে পরোক্ষ করের প্রাথমিক ভার যার উপরে অর্পণ হয়, চূড়ান্ত ভার আরেকজনের উপরে গিয়ে বর্তায়, যে কারণে এই পরোক্ষ করকে মানে ভ্যাটকে আমরা কি বলি? পরোক্ষ কর বলে থাকি। এবারে আমরা এই উদ্দীপক থেকে প্রশ্নের উত্তর রেডি করতে হবে। উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণের উৎসগুলো থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ চিহ্নিত করো। এখানে আমি গত ক্লাসে তোমাদেরকে গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, সেটা একটা অভ্যন্তরীণ ঋণ কাকে বলে, বৈদেশিক ঋণ কাকে বলে, সেটা কিন্তু পরিষ্কার আমরা শিখেছিলাম। একটি সার্বভৌম দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সরকার বা ব্যক্তি যে ঋণ করে থাকে, এর ভিতরে এই দেশ এখানকার ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তার নাম ছিল অভ্যন্তরীণ ঋণ। আর এছাড়া দেশের বাইরে অন্য কোনো দেশ, সংস্থা, হ্যাঁ, গোষ্ঠী, এদের কাছ থেকে বা ব্যাংক, এদের কাছ থেকে যে ঋণ আনা হয় সেটা ছিল বৈদেশিক ঋণ। এখন তোমরা একটু যদি লক্ষ্য করো, আমি প্রশ্নটা মুছতেই হচ্ছে একটু। আচ্ছা, দেখি তোমরা যদি লক্ষ্য করো যে উদ্দীপকে উল্লেখিত সরকারি ঋণের উৎসগুলো থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ চিহ্নিত করো। এখানে কি লেখা হয়েছে? এ দেশের সরকার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য, একটা প্রকল্প, সেটা মেট্রো রেল প্রকল্প, এটা বাস্তবায়নের জন্য যে ব্যয় ধার্য করায়, যে টোটাল যে ব্যয়, সেই প্রাক্কলিত ব্যয়ের 50% এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা নিয়ে, আর অবশিষ্ট থাকলো কত?
50% ব্যয় সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি এবং বন্ধু রাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ভিতরে অভ্যন্তরীণ কোনটা হচ্ছে? আমাদের দেশের ভিতরে হচ্ছে কোনটা? দেখো এখানে পরিষ্কার বলেছে সরকারি বন্ড। আমাদের দেশীয় যে সংস্থাগুলো, দেশীয় অভ্যন্তরীণ ঋণ কোনগুলো? সরকারি বন্ড 50% ব্যয়, সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি, এই যে উৎসগুলো থেকে, অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, কর্তৃক মানে দেওয়া, সেখান থেকে আমরা সরকারি বন্ড বা ঋণপত্র, অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রি করে আমরা, হ্যাঁ, সঞ্চয়পত্র অধিদপ্তর, এই সমস্ত থেকে, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি করে যে টাকাটা আমরা এখান থেকে বের করছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। আর বৈদেশিক উৎস কোনটা? তোমরা দেখতেই পাচ্ছ বৈদেশিক, এটা এখানে আছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক। তারপরে লাস্টে একটা রয়েছে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে বন্ধু রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র থেকে। তাহলে এখান থেকে উৎসগুলো আমরা চিহ্নিত করতে পারলাম। স্যার অভ্যন্তরীণ ঋণের জায়গাটা এই 50%, সরকারি বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র বিক্রি করে, হ্যাঁ, অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা অভ্যন্তরীণ ঋণ পাচ্ছি। আর বৈদেশিক উৎস কোনগুলো? সেটা এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংক, তারপরে এই যে বন্ধু রাষ্ট্র, এগুলো, হ্যাঁ, এশীয় উন্নয়ন, এই তাহলে আমরা এখান থেকে চিহ্নিত করতে পারলাম। এখন চিহ্নিত করতে বলেছে, সেই জায়গাটাতে শুধু চিহ্নিত করেই রাখবে না, এগুলোকে একটু একটু করে ব্যাখ্যা আমাদেরকে করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের দেশের মধ্য থেকে, হ্যাঁ, সঞ্চয়পত্র বিক্রি করব আমরা, সরকারি এই যে বন্ড আমরা বিক্রি করব, ঋণপত্র বিক্রি, এটা আমার দেশের ভিতরে, অন্য কোনো দেশেরটা তো আর এখানে আমরা বিক্রি করে টাকা কালেক্ট করতে পারবো না। তাহলে এখান থেকে সরকার কি করতে পারছে? ঋণ করতে পারছে। আমরা দেখতে পাচ্ছি জনগণ প্রচুর পরিমাণে সঞ্চয়পত্র কিনছে, ঠিক আছে, এই সঞ্চয়পত্রে জনগণও একটা মুনাফা পাচ্ছে। আবার এখান থেকে এটা যেহেতু একটু দীর্ঘমেয়াদী, সঞ্চয়পত্রগুলোর মেয়াদ 3 বছর হয়, 5 বছর হয়, হ্যাঁ, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে, আবার দেখা যাচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র আছে। এরকম সঞ্চয়পত্রের মাধ্যমে একটু দীর্ঘমেয়াদী সময় হয়ে গেল, সরকার বেশ কিছু টাকা কালেক্ট করতে পারছে। একইভাবে ঋণপত্র, সরকারি বন্ড, এই সমস্ত বিক্রি করে সরকার দেশের ভিতর থেকে, জনগণের কাছ থেকে বেশ কিছু টাকা, মানে এটা এক ধরনের ঋণ হিসেবেই নিতে পারছে। আবার একটা নির্দিষ্ট সময়ান্তে সেগুলো সব পরিশোধ হয়ে যাচ্ছে। যাই হোক, এছাড়াও আমরা দেশের বাইরে থেকে স্যার আমরা ঋণ করতে পারি, যে সমস্ত উল্লেখ এখানে করেছি তোমাদেরকে। হ্যাঁ, আমরা একটু দেখতেই পাচ্ছি যে সারা সপ্তাহে আসলে একটা ক্লাস আমি তোমাদেরকে নেই, এই এত বড় একটা সিলেবাস শেষ করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু দ্রুতই কোনো কোনো জায়গায় রাখতে হয় বা থাকতে হয়। তোমরা কিন্তু বাড়িতে খুব বেশি বেশি পরিমাণ পড়ালেখা করবে, তা নাহলে কিন্তু তোমাদের কাছে একসময় এটা বোঝা হয়ে দাঁড়াবে। এটাই মনে রাখতে হবে। আমাদের শিক্ষা কিন্তু বা লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য, বোঝার জন্য। এই যে আজকে ক্লাসটা করলে, যে অন্তত গত ক্লাস যারা করেছো, যে ঋণ একটা অভ্যন্তরীণ আর একটা বৈদেশিক, এবং সেই ঋণের উৎসগুলো, সোর্স কোনগুলো, আমরা সেটা জানতে পারলাম। এটা নিশ্চয়ই তোমার পরবর্তীকালে তুমি যখন চাকরি করবে বা ব্যক্তি হিসাবে তুমি কোনো ব্যবসা বাণিজ্য করবে, তোমার চিন্তা থাকবে যে আমি দেশের ভিতরে ঋণ করতে গেলে কোন কোন উপায়ে ঋণ বা সরকার কোন কোন উপায়ে ঋণ করতে করেন, আবার দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে, এই সমস্ত বিষয়টা তোমরা এখান থেকে লব্ধ করতে পারবে। তাহলে এবারে আমরা ঘ নম্বরের প্রশ্নটাতে একটু যাই। এই আমার জায়গার কারণেই তোমরা বুঝতে পারছো যে আমাকে এটা মুছে ফেলতে হচ্ছে। আশা করি তোমরা লিখেছো। এইটার ঘয়ের যে প্রশ্নটা ছিল, এটা একটু লেখো। ঘ, সরকারি ঋণের
অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসের মধ্যে কোনটি দেশের জন্য মঙ্গলজনক ব্যাখ্যা কর। সরকার ঋণ করেন দুটো সেক্টর থেকে, একটা অভ্যন্তরীণ, আমরা একটু আগে উদ্দীপকে দেখতে পেয়েছি যে সরকারি বন্ড, সঞ্চয়পত্র সরকার এগুলো বিক্রি করে ঋণ নিচ্ছেন দেশের মধ্য থেকে, সেগুলো ছিল কি অভ্যন্তরীণ। বৈদেশিক উৎসে বৈদেশিক যে ঋণ করেন সেটা আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের কাছে, আবার দেখতে পেয়েছি বন্ধু রাষ্ট্র থেকে। এই যে সমস্ত বৈদেশিক উৎস, অর্থাৎ কিনা এই দুটো উৎসের মধ্যে এখন কোনটা মঙ্গলজনক তোমাকে সেটা বিশ্লেষণ করতে হবে। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে দুটোই আলোচনা করেছিলাম বিশদভাবে, কি কোনটার ক্ষেত্রে দুটোর ভিতরে পার্থক্য, সেই পার্থক্যটা তুলে যদি ধরো যে তাহলে দেখবা অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন এখানে কোনো শর্ত, অন্য দেশের বেঁধে দেওয়া কোনো শর্ত যে এত দাম ধরতে হবে, অমুক পরিবহন ইউজ করতে হবে, হ্যাঁ, বা বিভিন্ন রকম ট্যারিফ বা শুল্ক, এগুলো আর ব্যবস্থা রয়েছে। এই যে কত দাম ধার্য করতে হবে, পরিবহনটা কেমন হবে, এই সমস্ত ক্ষেত্রগুলো যে সমস্ত শর্ত রয়েছে বা চুক্তি রয়েছে, এইগুলো অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে দরকার হয় না। কিন্তু বৈদেশিক ঋণের ক্ষেত্রে এই সমস্ত কিন্তু আমাদেরকে অনেক মেনটেন করতে হয়। আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, যে কারণটিতে আমি তোমাদের এত ডিটেল যেতে পারছি না। তবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে দেখা যায় যে এখানেই ঋণ নিচ্ছি, যদি কেউ সরকার এখানকার কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছ থেকে ঋণ নিলে এখানে তেমন শর্ত থাকে না, ফলে সেটা তাকে অত ইন্টারেস্টও হয়তো দিতে হচ্ছে না, আবার এটা ফ্রুটফুল করা যাচ্ছে, এখানে কোনো শর্ত থাকছে না, এখানে কোনো ওরকম নিয়ম থাকছে না। কিন্তু বিদেশ থেকে আনতে গেলে কিন্তু নানা রকম শর্ত থাকছে, এবং সময়ের একটা দিবে কি দিবে না এই সমস্ত তাদের পছন্দসই, তাদের চুক্তি মোতাবেক কাজ করতে হবে। বিধায় আমরা নিঃসন্দেহে বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ উৎসকে মঙ্গলজনক বলে মনে করি। ভালো করে মনে করবে তোমরা, গত ক্লাসে যে পার্থক্যটা বিশ্লেষণ করেছিলাম সেই জায়গাটাকে যদি আমরা লক্ষ্য করি, এই যে বিদেশ থেকে ঋণ আনতে গেলে আস্তে আস্তে আমাদের পরনির্ভরশীলতা কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এখানে যদি ঋণ করি, এখানকার মানুষ এখানেই সেটা যাচ্ছে টাকাটা, তারা আবার সেই টাকাটা দিয়ে আরেকটা কিছু করতে পারছে, ফলে বেকারত্ব নিরসন হচ্ছে, এখানকার মানুষ আত্মনির্ভরশীল হচ্ছে। কিন্তু বিদেশ থেকে যেটা আমি আনছি সেটা তাদের শর্ত মানতে গিয়ে, তাদের ঋণের বোঝা আমাদেরকে বইতে গিয়ে আমাদের এখানে কিন্তু সেই সুযোগ সুবিধা বা ঋণের সুদ বেনিফিট সেটা এখানে হচ্ছে না, ফলে এখানে অনেক ক্ষেত্রেই আমরা একটু পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। এই সমস্ত যুক্তিগুলো তুলে ধরে তোমরা বলবে যে বৈদেশিক উৎসের চেয়ে আসলে অভ্যন্তরীণ উৎসটাই বেশি মঙ্গলজনক। তাহলে আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম। এই সাথে সাথে আমি এই চ্যাপ্টারে যে সকল প্রশ্নগুলো আলোচনা করলাম, কখনো প্রশ্ন ধরে ধরে উত্তর আলোচনা করেছি, কখনো এমনিতে কিছু আলোচনা করেছি শিখন ফলের আওতায়। একদম প্রথম ক্লাসটা তোমরা তোমাদের অনলাইনে ক্লাস এখন হচ্ছে অথবা ইউটিউবে থাকে, প্রিভিয়াস ক্লাসগুলো আছে, সেখানে দেখে দেখে যে আমি কোন কোন প্রশ্নগুলো করলাম এবং কি করলাম সেইগুলোকে নিয়ে তোমরা আলোচনা যেমন করলাম তোমরাও পড়বে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে যা যা কিছু দরকার, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা চলে যাব আমাদের যে সিদ্ধান্ত তোমাদের এর আগে দেওয়া হয়েছিল, আসলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে গিয়েই আমরা এক একটা সময় এক এক রকম তোমাদের কাছে
মানে সিলেবাস দিয়েছি, এর আগ পর্যন্ত আমরা যে সিলেবাস দিয়েছি সেটা নবম অধ্যায় পর্যন্ত ছিল। এখন এটা ফার্স্ট পেপারেরও শেষ হয়ে গেল, সেকেন্ড পেপারেরও শেষ হয়ে গেল। এখন আমি কিন্তু একটু সীমানা বাড়িয়ে নিচ্ছি। যারা এখন অনলাইনে ক্লাস করছো তোমাদেরকে সুস্বাগতম। তোমরা এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারছো বা জানতে পারছো যে স্যার নবম অধ্যায় পর্যন্ত আগে বলেছিলেন, এখন আমি দশম অধ্যায়ে ক্লাস নিব, সেটা ফার্স্ট পেপারেরও এবং সেকেন্ড পেপারেরও। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে আগে ভাগেই বলছি যে আগামী সপ্তাহে তোমরা যে ক্লাসটা করবে সেটা দশম অধ্যায়ের উপরে করবে। তাহলে আমরা দশম অধ্যায়ের উপরে করলে যেমন এই সেকেন্ড পেপারই শেষ করে যাই, সেকেন্ড পেপারে দেখবো যে আমরা দশম অধ্যায়ে উন্নয়ন পরিকল্পনা যুক্ত একটা চ্যাপ্টার, এবং সেখানে উন্নয়ন পরিকল্পনা এখানে আমরা দেখতে পাই যে উন্নয়নকে কেন্দ্র করে যে পরিকল্পনা সেটা স্বল্পমেয়াদী হয়, সেটা দীর্ঘমেয়াদী হয়, সেটা পঞ্চবার্ষিকী হয়। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দেশ স্বাধীনের পর থেকে কয়েকটা পরিকল্পনা করা হয়েছে। আমরা ডিটেইল এই বিষয়গুলোকে দেখব। তোমরা আগে চ্যাপ্টার খুলবে, বই খুলে চ্যাপ্টার খুলে সেখানকার শিখন ফলটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার এই চ্যাপ্টারে কি কি শিখতে হবে, এই চ্যাপ্টারে আমি পড়ে কি কি জানতে পারবো। হ্যাঁ, এই শিখন ফলগুলোর আওতায় তোমরা মাথায় রাখবে, তাহলে আমাদের অগ্রসর হতে সুবিধা হবে। তো আর এই যে চ্যাপ্টারটা শেষ করলাম, এখানে আরো একটা প্রশ্ন তোমাদেরকে, আমার সময় একেবারেই শেষের দিকে, তোমাদেরকে বলছি তোমরা একটু শোনো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, সেখানে একটা প্রশ্ন, যে চ্যাপ্টারে এখন আছি নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে এক্স দেশের সরকার বর্তমান অর্থ বছরে একটি নতুন কর আরোপ করেছেন। আবার এক্স দেশের সরকার বর্তমান অর্থ বছরে একটি নতুন কর আরোপ করেছেন। এই করের করঘাত ও করপাত ভিন্ন ব্যক্তির উপর পড়ে। এই করের করঘাত ও করপাত ভিন্ন ব্যক্তির উপর পড়ে। করঘাত হচ্ছে প্রাথমিক যে ভার যেটা, সেটাকে বলে করঘাত, আর চূড়ান্ত যে ভার যেটা, সেটার নাম হচ্ছে করপাত। অর্থাৎ এই করের করভার অন্যের উপর চাপানো যায়। হ্যাঁ, তাছাড়া সরকার তার ব্যয় নির্বাহের জন্য দেশে জনগণ এবং আমেরিকা থেকেও ঋণ গ্রহণ করেছে। আমরা পরিষ্কার এই প্রশ্নটা বুঝতে পেরেছি যে একটা অভ্যন্তরীণ ঋণ আর একটা বৈদেশিক ঋণ, আর করঘাত ও করপাত ভিন্ন ব্যক্তির উপরে পড়ে। হ্যাঁ, অন্যের উপরে চাপানো যায়। এই করটার নাম কি? এই করটার নাম হচ্ছে পরোক্ষ কর। পরিষ্কার এখানে যে প্রশ্নগুলো আছে, আমি বলছি রাজশাহী বোর্ড 17 তোমাদের বইতে আছে, রাজশাহী বোর্ড 17 2017 বইতে আছে, তোমরা প্রশ্নটা দেখে নিও। এখানকার প্রশ্ন আছে সরকারি আয় কি? সরকারি ঋণের অন্যতম প্রধান উৎস হলো জরুরি অবস্থা মোকাবেলা করা, প্রধান কারণ হলো জরুরি অবস্থা মোকাবেলা করা, ব্যাখ্যা করো। গ নম্বর আছে উদ্দীপকের আরোপিত করটি কি প্রকৃতির? উদ্দীপকের আরোপিত করটা হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ করকে বিশ্লেষণ করবে। উদ্দীপকের ঋণের উৎসগুলোর মধ্যে কোনটি উত্তম, ব্যাখ্যা করো। এই মুহূর্তে স্যার আমাকে জানালেন আর সময় নাই। তো তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বেশি বেশি পড়বে। পড়ে যে সমস্ত বিষয়গুলো একটু মনে হচ্ছে জটিল, মনে মুখস্থ করছো বা বুঝতে চেষ্টা করছো, ওগুলোকে আবার লিখবে। লেখাপড়ার মাধ্যমেই আমাদের শিক্ষা, তাহলেই দেখতে পাবে যে তোমার বিষয়গুলো সহজ হয়ে যাবে। আর এগুলো যদি একের পরে এক মানে আজ পড়বো না কাল পড়বো, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তোমার কিন্তু ফাইনাল পরীক্ষা আসতেছে। হ্যাঁ, এর আগে আরো পরীক্ষা হবে। আমরা দেশের থেকে যে উপর থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুসারেই সেগুলোর ব্যবস্থা করব। আপাতত তুমি তোমার সিলেবাসকে কমপ্লিট করে ফেলতে চেষ্টা করো। তাহলে আগামী সপ্তাহে আমরা নতুন অধ্যায় পড়ব, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। সবাইকে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবে।